গণঅভ্যুত্থানের পরে যখন একটা নির্বাচন হয়েছে, বিএনপি ক্ষমতায় এসেছে, তখন এই অমানুষের দল জামাত আবারও দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে, বিএনপি সরকারকে হুমকি দিচ্ছে 16 দিনে নাকি তারা পতন ঘটাবে। অথচ আমরা দেখেছি যে 16 বছর ওই জামাতের মগবাজার কার্যালয়ের তালা ঝুলছিল, ওই তালা খোলার জন্য একজন যায়নি। এখন আমরা নব্য বিপ্লবী দেখছি, যে বিপ্লবীদেরকে সেই অন্তর্বর্তীকালীন সরকারের আগে মানে হাসিনার সময় আমরা এদের টু শব্দ শুনি নাই। এখন বড় বড় বিপ্লবী কই থেকে আসছে আই ডোন্ট নো, এরা কোথা থেকে আসছে। রাশেদ খান, আবার আসবো আপনার কাছে। ডক্টর শিব্বির আহমেদ, এই যে নব্য বিপ্লবী বলা হচ্ছে জামাতকে, এবং জামাতে ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেছেন যে দেশের রাজনৈতিক দখলদারিত্ব এবং চাঁদাবাজি বন্ধ হয়নি। আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, বিএনপির কথা বলছে, এখন মানুষ বলে চাঁদাবাজির দল। এগুলো আসলে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে কিনা? দুইজনকে হয়তো বলছি যে দুই দলকে লক্ষ্য করে এ ধরনের বক্তব্য শিষ্টাচারের মধ্যে পড়ে কিনা। জামাত 2001 থেকে 2006 বিএনপির সাথে জোটের শরিক ছিল, অনেক বছর রাজনৈতিক জোটেও ছিল। বিএনপিকে এখন চাঁদাবাজের দল হয়েছে নাকি আগেও আসলে ছিল, এখন বলার কারণ কি? আচ্ছা, এখানে দেখেন, প্রথমত হচ্ছে যে মানে আপনি যখন কোনো একটা ওয়ার্ড ইউজ করবেন, এইটার একটা নির্দিষ্ট ডেফিনেশন থাকবে যে এই ওয়ার্ডটা দিয়ে আসলে কি বোঝায়। ধরেন কেউ বলল যে চাঁদাবাজ বা চাঁদাবাজি, এই কথাটি দিয়ে আমি বুঝি যে মানুষের কাছ থেকে জোর করে টাকা নেওয়া হয়। সিমিলারলি ধরেন যদি বলে যে এই লোকটা অমানুষ, তাহলে এটা একটা ডেফিনেশন থাকা লাগবে, অমানুষ বলতে আসলে কি বোঝায়। আমি জানি না রাশেদ ভাই এক্স্যাক্টলি কি বুঝিয়েছেন, এটা ডেফিনেশন থাকা দরকার। যদি ডেফিনেশন না থাকে তাহলে মানুষ অনেক কিছু অনুমান করে নিতে পারে, এবং সেইটা যদি স্পেসিফিক, চাঁদাবাজি একটা স্পেসিফিক বৈশিষ্ট্য, স্পেসিফিক ফিচার কোনো একটা দলের বা কোনো দলের কর্মীদের, এটা যদি কেউ ক্লেম করে যে আপনাদের দলের অনেক মানুষরা চাঁদাবাজি করে এবং আপনাদেরকে চাঁদাবাজের দল বলা হচ্ছে, চাঁদাবাজি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, এটার একরকম। প্রতিবাদে যদি রাশেদ ভাইও সেই দলকে বলেন যে আপনাদের দলের মানুষরা এই কাজটা করছে স্পেসিফিক একটা, সেটা বলতে পারে। কিন্তু অমানুষটা আমার কাছে মনে হচ্ছে না এটা কোনো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, এটা একটা ঝগড়ার ল্যাঙ্গুয়েজ, এটা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ না। মানে যদি স্পেসিফিক জামাত ধরেন, জামাত না ধরেন, না ঠিক আছে বলুন, ধরেন উনি বলল যে জামাত খুন করছে, যে নানান জায়গায় জামাত অনেক মানুষের খুন করে ফেলতেছে, তাহলে আপনি বলতে পারেন যে আপনারা খুন করছেন সারা দেশে এরকম, অথবা আপনারা চাঁদাবাজি করছেন, অথবা আপনারা দর্শন করছেন। মানে কোনো একটা অপরাধের সাথে যদি স্পেসিফিক কানেক্ট করে একটা ওয়ার্ড বলে, সেটাকে আমরা পলিটিক্যাল প্রতিবাদ হিসেবে দেখতে পারি। কিন্তু অমানুষ ইটসেলফ মানে কিছু মিনিং ক্যারি করে না। এনিওয়ে, এটা ওনার রাইট আছে বলার, উনি বলতে পারেন, ব্যাখ্যাও দরকার হলে উনি দিবেন, আমি ব্যাখ্যা করব না। আর যেটা বলি যে জামাতকে বিএনপি সাথে রেখে মানুষ করার চেষ্টা করেছে, এগুলো আসলে তো মানে কথা বলতে গেলে হিস্ট্রিক্যাল ব্যাপার টানতে হয়। দেখেন, বিএনপি কিন্তু কোনো কালেই জামাতের সাহায্য ছাড়া ক্ষমতা আসতে পারে নাই। বিএনপি এককভাবে কোনো কালেই পারে নাই। আপনি যদি ধরেন এবার আসে নাই না, এইবারের আগে, মানে এবার তো বিএনপি কোনো কালেই পারে নাই, এবারের কথা বলছে। এবার তো বিএনপি জামাত আলাদা ইলেকশন করেছে, এবারের কথা বাদ দিয়ে বলছে আর কি। জামাত না থাকলে বিএনপি এর আগে ক্ষমতায় আসতে পারতো না, কখনোই জামাতের সহযোগিতা ছাড়া বিএনপি এককভাবে ক্ষমতা আসতে পারে নাই এবারের নির্বাচনের আগ পর্যন্ত, কারণ এবারের নির্বাচনে জামাত বিএনপি সরকার দল বিরোধী দল হয়েছে। আপনি যদি ইভেন হিস্ট্রিক্যালিও দেখেন, মেজর জিয়া যে পাওয়ারে আসছেন, মেজর জিয়াকে যে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে মুক্ত করা হলো, সেখানে যে সিপাহী জনতার স্লোগান হলো, আপনি দেখবেন ওখানে জাসদ ছিল এবং সেনাবাহিনী ছিল, জনতা ছিল। তো ওখানে স্লোগান দিয়েছে নারে তাকবীর আল্লাহু আকবার। জাসদ তো নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয় না। সেই স্লোগান কারা দিয়েছিল? জিয়াকে যখন মুক্ত করা হয়েছিল, সেই জনতা কারা ছিল? সেই জনতা ছিল জামাতের লোকজন, সেই জনতা ছিল মুসলিম লীগ, সেই জনতা ছিল ইসলামপন্থী জনতা। সো জিয়াউর রহমানকে পাওয়ারে নিয়ে এসেছে ইসলামপন্থী জনতা, কারণ জিয়াউর রহমান নিজেও একজন ইসলামপন্থী মানুষ ছিলেন। উনি ক্ষমতায় এসে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস সংযুক্ত করেছেন সংবিধানে, এবং আরও নানান সংস্কার করেছেন। 91-তে আসেন, 91-তে বিএনপি 140 আসন পেয়েছিল, ক্ষমতায় আসতে পারে নাই। জামাত ইসলামী 18 সিট নিঃশর্তভাবে দিয়ে জামাত বিএনপিকে ক্ষমতায় এনেছে। তো জামাতের সহযোগিতাতেই বিএনপি এসেছে, এবং জামাত নিঃশর্তভাবে দিয়েছে। যেমন মনে করেন গণ অধিকার পরিষদ একটা এমপি, তারপরেও একটা মন্ত্রণালয় নিয়েছে, কিন্তু জামাত তখন 18টা আসন দিয়ে একটা মন্ত্রণালয় বিএনপির কাছ থেকে নেয়নি, নিঃশর্তভাবে দিয়েছে যে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা সমর্থন দিলাম। জামাত সবসময় দলের ঊর্ধ্বে দেশের স্বার্থকে প্রায়োরিটি দিয়েছে। আবার 2001-এ আসেন, জামাত সহ জোট করে কিন্তু বিএনপি পাওয়ারে এসেছে। তখন চাঁদাবাজি, আমি যে প্রশ্নটা
করছিলাম চাঁদাবাজির তখন পয়েন্টটা চাঁদাবাজ যেখানে মনে হয়নি, এখন না, কেন চাঁদাবাজির কথা আসছে? চাঁদাবাজ মনে হয় না বা না হওয়া না, বিএনপি চাঁদাবাজি 2001 থেকে 6 সময় বিএনপি চাঁদাবাজি করেছে, চাঁদাবাজি হয়েছে, এগুলো নিয়ে প্রতিবেদন হয়েছে। কিন্তু জামাত সরকারে তখন 2 জন মন্ত্রী মাত্র ছিল, সরকারে 50 জন মন্ত্রীর মধ্যে 2 জন মন্ত্রী, মানে 25 ভাগের 1 ভাগ না, সরি, এনিওয়ে, মানে খুবই ক্ষুদ্র একটা অংশ। তো সরকারের মধ্যে খুবই ক্ষুদ্র একটা অংশ, এবং তারা যে 2টা মন্ত্রণালয় চালিয়েছে সেটা তাদের শত্রুরাও স্বীকার করেছে, তাদের শত্রুরাও স্বীকার করেছে যে 2টা মন্ত্রণালয়ে কোনো ধরনের ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি হয় নাই, তারা কেউ প্রুফ করতে পারে নাই। তার মানে হচ্ছে তারা তাদের যে দায়িত্বের জায়গা ছিল সেটা সততার সাথে পালন করেছে এবং জাতির সামনে প্রুফ করেছে। এখন বিএনপি যেটা করেছে সেটা বিএনপির দায়, সেটা যদি কেউ তদন্ত করতে চায় করতে পারে। যেহেতু জামাত তখন বিএনপির সাথে জোটে ছিল, বিএনপিকে তো পাবলিকলি সে শেমিং করবে না, সে ইন্টারনালি বলেছে নানান ব্যাপারে, যেমন তত্ত্বাবধায়ক সরকারি সূত্রে যে বিচারপতিদের বয়স বাড়ানো নিয়ে জামাত ইন্টারনালি বলেছে বলে আমি জানি, শুনেছি জামাত নেতাদের কাছে। তো এগুলো বলেছে বিএনপি। এখন এসে যে চাঁদাবাজি করতেছে 25-এর পরে, 24শে জুলাইয়ের পরে, এইটা আনএক্সপেক্টেড। কারণ হচ্ছে 24শে জুলাইয়ের মানুষের মধ্যে যে একটা গণ আকাঙ্ক্ষা ছিল যে আমরা চাঁদাবাজি মুক্ত একটা বাজার পাবো, দেশ পাবো, এবং 5ই আগস্টের পরে চাঁদাবাজি বন্ধ হয়েছিল কয়েকদিন সাময়িকভাবে, মানুষ কিন্তু আনন্দ উল্লাস করতেছিল, বাজারে সবজির দাম কমে গেছে, ট্রাক ড্রাইভার বলছে চাঁদা দিতে হয় না কোথাও, সেটা আবার ফিরে এসেছে বিএনপির হাত ধরে, যেটা জুলাই পরবর্তী বাংলাদেশে খুবই আনএক্সপেক্টেড। এইটা আমি মনে করি সরকারের আর স্ট্রিক্টলি বন্ধ করা উচিত। তারেক রহমান এটা স্বীকার করেছেন যে আমরা আছে, আমাদের দলের মধ্যে এরকম লোকজনরা আছে, কিন্তু বন্ধ করতে আমি একটু সময় নিতে হবে, হয়তো এনিওয়ে উনি মনে করছেন যে ইমিডিয়েটলি বন্ধ করতে পারবেন না বা কিছুদিন পারমিট করতে হবে। তা আমি মনে করি সরকার এগুলো বন্ধ করার ব্যাপারে উদ্যোগ নিবে, কারণ এটা বিএনপির জন্য কলঙ্কজনক, দেশের জন্য ক্ষতিকর। এটার একটা কারণ হচ্ছে যে বিএনপির আসলে যে পলিটিক্যাল ইকোনমিটা কিভাবে দাঁড়াবে, রাজনৈতিক দলের অর্থায়নটা কিভাবে হবে, এটা আসলে কোনো মডেল নাই। এই কারণে তাদেরকে চাঁদাবাজির উপর নির্ভরশীল হতে, কারণ কর্মীদেরকে তো পালতে হবে। তো কর্মীদের না পারলে তো দল হবে না, মিছিল হবে না, মিটিং হবে না। এটা একটা ক্রাইসিস আসলে পলিটিক্যাল পার্টি। বিএনপিকে জামাত চাঁদাবাজের দল বলছে ঠিকই, কিন্তু মানুষ তো সংখ্যাগরিষ্ঠ আসলে তাদেরকেই আসলে ভোট দিয়ে নিয়ে এসেছে। তার মানে মানুষ বলে না আসলে জামাত, না, মানুষ ভোট দিয়েছে বলে তো তারা ক্ষমতায় এসেছে, মানুষের ভোট দিয়েছে সেটা তো ফাংশন করছে, মানুষ ভোট দিয়েছে এবং তারা ক্ষমতায় এসেছে। সেটার সাথে তো এখন যে ক্ষমতায় এসে তারা চাঁদাবাজি করবে এটা তো মানুষ ম্যান্ডেট দেয় নাই। আমাদের ভাই বললেন যে জামাতের সহযোগিতা ছাড়া বিএনপি কখনোই ক্ষমতায় আসতে পারেনি। আপনি যদি সেই 91 নির্বাচনটা বিশ্লেষণ করেন, সে সময় আওয়ামী লীগ পেয়েছিল 88টি, জামাত 18টি, এবং আপনার জাপা পায় 35টি, স্বতন্ত্র এবং অন্যান্য 19টি। সব থেকে বেশি আসন 140টি পায় বিএনপি। দেখেন এই যে আপনার জাপার সাথে কি আওয়ামী লীগ জোট করতে পারত? আবার এই জাপা এবং জামাত মিলে কি আওয়ামী লীগের সাথে জোট করে ক্ষমতা আসতে পারত? কোনো ইকুয়েশনই ওই সময় বিএনপির বাইরে কেউ ক্ষমতা আসতে পারে না, আপনি যত ইকুয়েশন করেন। সুতরাং এই কথা বাদ দেন, বরং আপনি ওই সময় বিএনপির সাথে যাওয়ার কারণে আপনি মন্ত্রিত্ব নেননি, কিন্তু আপনি সরকারে ছিলেন, সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়েছেন। আপনি দেখবেন যে সময় সেই 2001 এবং 6-এর আলাপটা আসে, বা আপনার 91 থেকে 96 পর্যন্ত এই আলাপটা আসে, এই সময় তো জামাত ইসলাম বিএনপি সরকারের কাছ থেকে ব্যাপকভাবে সুযোগ সুবিধা নিয়ে, এই যে ইসলামী ব্যাংক বলেন, এই যে ইবনে সিনা বলেন, যত আর্থিক প্রতিষ্ঠান তাদের আছে সবগুলো কিন্তু ওই সময় বিএনপির সময় তারা গড়ে তুলেছে। এই কৃতজ্ঞতা তাদের নাই। আজকে যে জামাত ইসলাম বাংলাদেশের সবথেকে ধনী দল, এটা তো বিএনপির সাথে থাকার কারণে তারা এই সুযোগ সুবিধা পেয়েছে, কিন্তু এই স্বীকার তারা করবে না। এই জন্যই বলছি যে বাংলাদেশে যদি অকৃতজ্ঞদের দল থাকে সেটা হলো জামাত ইসলাম, এবং এইটা অমানুষদের দল বললেও ভুল হবে না। যে কথা আমি বলেছি, তখন তো আমরা ইসলামী ব্যাংকের এই অবস্থা দেখিনি। আমি সেটাই বলছি যে এই যে ভিত্তিটা আপনি সৃষ্টি করেছেন, হ্যাঁ 83-তে করেছেন, কিন্তু পরবর্তীতে বিএনপি সরকারে থাকার কারণে এটার সারা বাংলাদেশে আপনি ছড়িয়ে দিয়েছেন, সুযোগটা পেয়েছেন, অন্যথায় পারতেন না। তো আমি শেষ করি, সাব্বির ভাই এই কথা বারবার বলে, এবং তিনি বলেন যে ওই সময় যদি 86-তে বিএনপি নির্বাচনে যেত তাহলে এরশাদ নাকি ক্ষমতা কন্টিনিউ করতে পারতো না। জাতীয় বেঈমানের অধীনে নির্বাচনে বিএনপিকে যাইতে বলে। বেঈমান জামাত ইসলাম হইতে পারে, বিএনপি কখনো বেঈমানি জাতির সাথে করে নাই, বেঈমানি করবে না। যেটা ফরিদ ভাই আবার বললেন যে বিএনপি প্রতারণা দিয়ে শুরু করেছে। দেখেন এই যে সংবিধান সংস্কার পরিষদ, ঐক্যমত কমিশনে যে আলাপটা হয়েছে, সেখানে তো সংবিধান সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, এবং ঐক্যমত কমিশনের ওই ব্যাপারটাই ছিল সংবিধান সংস্কার পরিষদের মতন। বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হবে, এটা ফরিদ ভাইও জানতো না, আমিও জানতাম না, বাংলাদেশে কেউ জানতো না। যেহেতু 9 মাস
আমরা সংবিধান সংস্কার পরিষদে আলোচনা করেছি, যেটা অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত কমিশন নামে গঠন করেছিল। এখন নতুন করে কি 5 বছর এই সংবিধান সংস্কার নিয়ে আপনি আলোচনা করবেন, আর আপনি অন্যান্য বিষয় নিয়ে কোনো কথা বলবেন না, কাজ করবেন না? দেশে এই সংকট, ওই সংকট, এই সমস্যা, ওই সমস্যা, জনগণের জন্য এই কাজ করা লাগবে, এগুলো নিয়ে আপনার বিরোধী দলের কোনো বক্তব্য নাই। বিএনপি নাকি এখনো